বাবা আমার পৃথিবীর পুরো মানচিত্রের উপর শুয়েছিলেন, আমার জন্য কোনো জায়গা রাখেননি। বাবার ইচ্ছা পূরণ করতেই তিনি আইনের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 3 জুন 1924 ভিয়েনার অদূরে কিয়েরোলিং সেনাটোরিয়ামের একটি নিস্তব্ধ কক্ষ। যক্ষার কোরাল গ্রাসে হাড় জিরজিরে হয়ে যাওয়া এক শীর্ণকায় যুবক শেষবারের মতো তার বন্ধুর হাত ধরলেন, অস্ফুট কণ্ঠে মিনতি করলেন, ম্যাক্স, আমার সব অপ্রকাশিত পাণ্ডুলিপি পুড়িয়ে দিও। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর তার অস্তিত্বের প্রতিটি চিহ্ন যেন পৃথিবী থেকে মুছে যায়, কিন্তু নিয়তি লিখে রেখেছিল অন্য এক মহাকাব্য। বন্ধু ম্যাক্স ব্রড সেই পবিত্র অনুরোধ রাখলেন না, আর সেই মহৎ বিশ্বাসঘাতকতা থেকেই জন্ম নিলেন আধুনিক সাহিত্যের ঈশ্বর ফ্রান্স কাফকা। আজ মৃত্যুর 100 বছর পর কাফকা কেবল একজন লেখক নন, তিনি আমাদের এই জটিল, কুটিল, নিষ্ঠুর ও আমলাতান্ত্রিক পৃথিবীর এক জীবন্ত মূর্ত প্রতীক। কাফকার সাহিত্যের এক অলৌকিক ক্ষমতা আছে। তার সবচেয়ে বিখ্যাত গল্প মেটামরফোসিস বা রূপান্তর, এর প্রথম লাইনটি পড়লে আজও পাঠকেরা শিউরে ওঠেন। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস যখন প্রথম পড়েছিলেন, এক সকালে ঘুম থেকে উঠে গ্রেগর সামসা দেখল সে এক বিশাল পোকায় রূপান্তরিত হয়ে গেছে। তখন তিনি প্রায় বিছানা থেকে পড়ে গিয়েছিলেন। কাফকা দেখিয়েছিলেন কিভাবে একজন উপার্জনক্ষম মানুষ সামর্থ্য হারালে নিজের পরিবারের কাছেই অপাংতেয় কীটে পরিণত হয়। এই রূপান্তর কেবল দৈহিক নয়, এটি মানুষের বিচ্ছিন্নতা ও অস্তিত্বের সংকটের এক চরম বয়ান। কাফকাকে নিয়ে আমাদের সমাজে অনেক মিথ প্রচলিত। অনেকেই ভাবেন তিনি নিভৃতচারী, অখ্যাত এক সাধারণ কেরানি ছিলেন, কিন্তু সত্য হলো তিনি পেশাগত জীবনে অত্যন্ত সফল একজন বীমা কর্মকর্তা ছিলেন। দিনে 6 ঘন্টা নিষ্ঠার সাথে কাজ করে উচ্চ বেতন পেতেন, যার মূল্য আজকের দিনে মাসে কয়েক লক্ষ টাকা। কিন্তু অফিসের কাজ শেষ হওয়ার পর তিনি ডুব দিতেন তার ভয়ঙ্কর মগজের ভেতর। কাফকা বলতেন, আমার মাথার ভেতর এক অদ্ভুত পৃথিবী আমি বয়ে চলি। সেই পৃথিবীর কেন্দ্রীয় ও দানবীয় চরিত্র ছিল তার বাবা হারমান কাফকা। হারমান কাফকা ছিলেন প্রাগের এক প্রতাপশালী ব্যবসায়ী। তার বিশাল ব্যক্তিত্ব আর স্বৈরাচারী শাসনের ছায়ায় কাফকা আজীবন নিজেকে তুচ্ছ ও অপরাধী ভেবেছেন। কাফকা নিজের ভাষায়, বাবা আমার পৃথিবীর পুরো মানচিত্রের উপর শুয়েছিলেন, আমার জন্য কোনো জায়গা রাখেননি। বাবার ইচ্ছা পূরণ করতেই তিনি আইনের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন, যদিও তার ধ্যান জ্ঞান ছিল দর্শন ও সাহিত্য। 1919 সালে বাবাকে লেখা তার 100 পাতার সেই বিখ্যাত চিঠি আজও বিশ্ব সাহিত্যের অন্যতম শক্তিশালী ও বেদনাময় আত্মজৈবনিক দলিল। তার প্রতিটি গল্পে, সে রায় হোক বা রূপান্তর, এই বাবার নিষ্ঠুর ছায়া বারবার ফিরে এসেছে। কাফকার হৃদয় ছিল এক গভীর গোলক ধাঁধা। প্রেম তার জীবনে এসেছিল বারবার, কিন্তু থিত হতে পারেননি কোথাও। ফেলিস বাউয়েরের সঙ্গে 2 বার বাগদান হলেও তিনি পিছিয়ে এসেছিলেন সাহিত্য চর্চায় ব্যাঘাত ঘটার ভয়ে। মিলেনা ইয়েসেন্সকার সঙ্গে তার পত্র নির্ভর প্রেম ছিল এক রক্তাক্ত আখ্যান। ট্র্যাজেডি হলো কাফকার 3 বোন এলি, ভল্লি ও ওটলা এবং তার অধিকাংশ প্রেমিকা পরবর্তীতে ফ্যাসিস্ট হিটলারের নাৎসি বন্দি শিবিরে অর্থাৎ হলোকাস্টে প্রাণ হারান। জীবনের একদম শেষে এসে তিনি দেখা পান ডোরা ডিয়ামান্টের, যার বাহুজোরে তিনি জীবনের শেষ কয়েক মাস কিছুটা শান্তি খুঁজে পেয়েছিলেন। অনেকে কাফকাকে কেবল বিষণ্ণতার লেখক মনে করেন, কিন্তু তার লেখায় এক সূক্ষ্ম ডার্ক হিউমর লুকিয়ে আছে। জোসেফ কের অর্থহীন বিচার কিংবা আইনের দরজায় দাঁড়িয়ে থাকা লোকটির কাহিনী আসলে আধুনিক রাষ্ট্র ও বিচার ব্যবস্থার প্রতি এক চরম বিদ্রুপ। কাফকা যখন বন্ধুদের সামনে তার লেখা পড়ে শোনাতেন, তখন তিনি নিজেই হাসিতে ফেটে পড়তেন, কারণ তিনি বুঝিয়েছিলেন এই সিস্টেম বা ব্যবস্থা যতটা নিষ্ঠুর ততটাই হাস্যকর ও স্টুপিডিটিতে ভরা। কাফকা তার সময়ের নেতিবাচকতাকে আত্মস্থ করেছিলেন। আজ 100 বছর পরে আমরা দেখছি কাফকায়েস্ক পৃথিবী আরও বেশি সত্য হয়ে উঠেছে। আজকের জামানায় নজরদারি, বিনা বিচারে আটক, আমলাতান্ত্রিক হয়রানি আর ডিজিটাল একাকিত্বের মাঝে প্রতিটি মানুষই এক একজন জোসেফ কে
বা গ্রেগর সামসা। কাফকা পরাবাস্তববাদী ছিলেন না, তিনি ছিলেন নির্মোহ অতিবাস্তববাদী। তিনি দেখিয়ে গেছেন আধুনিক পৃথিবীতে মানুষ কতটা অসহায় এবং একা। 1924 সালের সেই গ্রীষ্মের দুপুরে যক্ষ্মায় আক্রান্ত হয়ে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত অবস্থায় কাফকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আজ সেই ভস্ম থেকেই তিনি বিশ্ব সাহিত্যের আকাশে এক উজ্জ্বল ধূমকেতু হয়ে চলছেন। শেক্সপিয়রের পর তাকে নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। কাফকা অমর হয়েছেন তার সৃষ্টির মধ্য দিয়ে নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতায়। আমরা পছন্দ করি বা না করি, আমরা প্রত্যেকেই এখন কাফকার সেই গোলক ধাঁধাময় জগতের বাসিন্দা। সেখানে ভয় আছে, বিদ্রূপ আছে, কিন্তু নেই কোনো মুক্তি। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।